তো আমরা একটুখানি আবার ক্লিনিক্সে ফেরত আসি। আজকে যেটা আমরা ডিসকাস করব পোর্টাল হাইপারটেনশন। এইটা পোর্টাল হাইপারটেনশন আর মেটাবলিক লিভার ডিজিজের কম্বাইন্ড ক্লাস হওয়ার কথা ছিল। তো আজকে আমরা জাস্ট পোর্টাল হাইপারটেনশনটা দেখি। আর পোর্টাল হাইপারটেনশনের সাথে আমরা অ্যাকিউট জিআই ব্লিডিং তার ম্যানেজমেন্টের একটা অ্যালগরিদম দেখব। পোর্টাল হাইপারটেনশনের যে হেডিংসগুলো আমরা দেখব তার মধ্যে আমরা অ্যানাটমিটা দেখব। পোর্টাল ভেনের এগুলো সমস্ত সবাই অ্যানাটমি ক্লাসে অলরেডি পড়েছে। আর কজেস অফ পোর্টাল হাইপারটেনশন, তার প্যাথোফিজিওলজি, তার ক্লিনিক্যাল এক্সামিনেশন আর ক্লিনিক্যাল ফাইন্ডিংস, আর ফাইনালি ম্যানেজমেন্ট। এখন পোর্টাল হাইপারটেনশনের মধ্যে অনেক ডিপ আমরা করতে পারি, কিন্তু এমবিবিএস লেভেলে যেগুলো না জানলেই নয়, আমরা বেসিক্যালি উইল ফোকাস অন দ্যাট। হ্যাঁ, তো পোর্টাল ভেন অ্যানাটমি একটু মনে আছে? পোর্টাল ভেন কিভাবে তৈরি হয়? পোর্টাল ভেন কিভাবে তৈরি হয়? এনি ভলেন্টিয়ার আনসার? আর্টারি, আর্টারি, হ্যাঁ, গুড। সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন অ্যান্ড স্প্লেনিক ভেন। তো পোর্টাল ভেন কোন ব্লাডটাকে ড্রেন করে? পোর্টাল ভেন মেইনলি আমাদের ইন্টেস্টিনাল যে ব্লাডটা সেইটাকে ড্রেন করে। সেইটাকে ড্রেন করে, কিন্তু দুটো পার্ট অফ দ্য ইন্টেস্টিন ইউজুয়ালি স্পেয়ার্ড, আমাদের রেকটাম আর দ্য লোয়ার পার্ট অফ দ্য কোলন। বাকি যত ইন্টেস্টিনের ব্লাড আছে, বাকি গল ব্লাডার, প্যানক্রিয়াস, সব জায়গা থেকেই ব্লাডগুলো পোর্টাল ভেনে এসে জড়ো হয়। তারপরে আলটিমেটলি যত আমাদের ইনফিরিয়ার পার্ট অফ দি বডি থেকে যত ব্লাড আসছে, আলটিমেটলি তারা কোথায় যায়? কোথায় যাবে? হ্যাঁ, আলটিমেটলি কোনো না কোনো চ্যানেল দিয়ে, যেমন পোর্টাল ভেন ভায়া হেপাটিক ভেন, ওটা তো আইভিসিতেই যাবে, অ্যান্ড আইভিসি উইল ড্রেন ইনটু রাইট এট্রিয়াম, রাইট। ওকে, তো যেটা আমি বললাম, পোর্টাল ভেন ড্রেনস ব্লাড ফ্রম দি অ্যাবডোমিনাল পার্ট অফ দি এলিমেন্টারি ট্র্যাক্ট, লোয়ার পার্ট অফ দ্য রেকটাম, অ্যানাল ক্যানাল, এগুলো বাদ। অলসো স্প্লিন, প্যানক্রিয়াস, গলব্লাডার, এগুলোকেও ড্রেন করছে। এদের যা যা ব্লাড সাপ্লাই সেগুলো পোর্টাল সিস্টেমে এসে ড্রেন করছে। আর যেটা তুমি বললে, আমাদের কি কি ভেন আমরা দেখছি এখানে? স্প্লেনিক ভেন আর এখানে সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন। তো এটা কোথায় জয়েন করছে? বিহাইন্ড দ্য নেক অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটাকে এইখানে সামনের দিকে, ওটা জাস্ট পিক্টোরিয়াল বলে দেখানো হয়েছে পেছনে, কিন্তু বেসিক্যালি বিহাইন্ড দ্য নেক অফ প্যানক্রিয়াস, হ্যাঁ, অ্যাট দ্য লেভেল অফ L2 vertebra. The portal vein is formed by the union of superior mesenteric vein and splenic vein behind the neck of pancreas in front of the IVC at the level of L2. তো পোর্টাল ভেনের নর্মাল প্রেসার কত? পোর্টাল ভেনের নর্মাল প্রেসার কত হবে? আচ্ছা, আমাদের ভেনে, আমাদের যে ভেন এসভিসি হোক আইভিসি হোক, ভেনাস সিস্টেমে প্রেসার কত হয় ফিজিওলজি থেকে কারোর মনে আছে? হ্যাঁ, কারোর মনে আছে ফিজিওলজি থেকে নর্মাল ভেনাস সিস্টেমে প্রেসার কত হয়? আর্টারির মধ্যে প্রেসার কত হয় অ্যাডাল্টে? সিস্টোলিক ব্লাড প্রেসার, তার একটা ডায়াস্টোলিক কম্পোনেন্টও থাকে। ভেনের মধ্যে প্রেসার কত হয়? কত কম? কত? অ্যারাউন্ড মিন ভেনাস প্রেসার 5 to 6 হয়। তো যদি মিন ভেনাস প্রেসার 5 to 6 হয়, তাহলে পোর্টাল ভেনের প্রেসার কত হবে? 5 to 6ই হবে, কারণ পুরোটাই তো কন্টিনিউয়াস সিস্টেম, তাই না? তো নর্মালি পোর্টাল ভেনে আপ টু 15 অব্দি আমরা আপার লিমিট ধরা যেতে পারে, কিন্তু 5 to 6 হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। আর পোর্টাল ভেন ইজ আ বিগ রিজার্ভার অফ ব্লাড। ওয়াই? বিকজ ইট ড্রেন্স ব্লাড ফ্রম আ লট অফ দ্য লার্জ পার্ট অফ দি বডি, alimentary tract, স্প্লিন, প্যানক্রিয়াস, গলব্লাডার, সবকিছুই পোর্টাল ভেন দিয়ে ড্রেন হয়। ঠিক আছে, এই দিস আর দি ট্রিবিউটারিজ, এগুলো এর মধ্যে যাচ্ছি না, অ্যানাটমি দেখলেই তো লোকের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে, এগুলোতে আমরা পরে আসবো। তো পোর্টাল হাইপারটেনশন মানে কি? যদি আমাদের পোর্টাল ভিনাস সিস্টেমের মধ্যে প্রেসার বেড়ে যায়, তাহলে সেটা পোর্টাল হাইপারটেনশন হবে। এখন পোর্টাল হাইপারটেনশন কি কি কারণে হতে পারে? তো এই যে তুমি বললে পোর্টাল ভেনটা তৈরি হচ্ছে সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন আর স্প্লেনিক ভেন, সেইটা দিয়ে। এবারে পোর্টাল ভেনটা তারপরে কি করে? ইট গোজ ইনসাইড দ্য লিভার, ইট ব্রেকস ইনটু সাইনোসয়েডস, এগেন লিভার থেকে বেরিয়ে আসে, ওটা হেপাটিক ভেন হয়, হেপাটিক ভেন হয় ওটা আইবিসিতে ড্রেন করছে। তো যদি আমার পোর্টাল ভেনের প্রেসার বেড়ে যায়, তাহলে পোর্টাল ভেন কি কি কারণে বাড়তে পারে প্রেসার? কমন, জাস্ট অ্যাপ্লাই কমন সেন্স। Portal hypertension, what could be the possible causes? Just apply common sense.
এনি অবস্ট্রাকশন অ্যালং দি পোর্টাল ভিনাস পাথওয়ে, যদি আমার কোথাও একটা ডাউন স্ট্রিম কোনো একটা পাইপে যদি অবস্ট্রাকশন হয় তাহলে তার তো প্রেশার বেড়ে যাবে। আমি যদি একটা পাইপ দিয়ে জল যাচ্ছে সেটাকে জোরে পা দিয়ে চেপে দিই তাহলে তো পাইপের মধ্যে প্রেশার বেড়ে যাবে। তাহলে কি কি কজ হতে পারে? হেপাটিক কজ হতে পারে। তো আমার যদি লিভারে সিরোসিস হয়ে যায়, আমার যদি লিভারের মধ্যে একটা মাস তৈরি হয় ক্যান্সার, তো সেইগুলো তো সবই পোর্টাল ভেনকে ব্লক করবে, ব্লাড ফ্লো তো হতে পারবে না আইভিসির দিকে, তাহলে পোর্টাল ভিনাস হাইপারটেনশন হবে। তো এক্সট্রা হেপাটিক কজ হতে পারে তো লিভারের বাইরে কোনো রকম পোর্টাল ভেনটায় অ্যাজ সাচ আমার কোনো ইনফ্লামেশন হয়েছে, কোনো সুপিরিয়া মেসেন্ট্রিক ভেনে ইনফ্লামেশন হয়েছে, তাহলে তো হতে পারে। কোনো ইনফেকশন যদি হয়, অ্যাবডোমিনাল সেপসিস যদি হয়, হতে তো পারে। আবার লিভারের আগে কি আছে? লিভারের আগে আইভিসি, সেইখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় বা হার্টে যদি অ্যাজ সাচ কোনো অবস্ট্রাকশন হয়, হার্ট ফেলিয়ার যদি হয়, সেইখানে ব্লাডটা ভালো করে ড্রেন করতেই পারছে না, তাহলে তো হবে। তাহলে পোর্টাল ভিনাস হাইপারটেনশনকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি। কি? প্রি হেপাটিক কজ, হেপাটিক কজ আর এক্সট্রা হেপাটিক কজ। আর পোর্টাল হাইপারটেনশন আমরা কখন বলবো? পোর্টাল হাইপারটেনশন when the portal venous blood pressure is increased আর definition wise more than 40 millimeter of mercury। তো কিভাবে মেজার করা হয় এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা ডিরেক্টলি মেজার করতে হয় পোর্টাল হাইপারটেনশন। আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি সেই ক্লিনিক্যাল ফিচার্স কি কি আমরা আসবো। আর যখন আমরা সন্দেহ করছি পোর্টাল হাইপারটেনশন, যদি তার জন্য কোনো ইন্টারভিন করতে হয় তাহলে আমরা ডিরেক্টলি মেজার করতে পারি। তো সেইগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। তো যেটা আমি বলছিলাম, কজেস অফ পোর্টাল হাইপারটেনশন হেপাটোসেলুলার হতে পারে, কোনো লিভারে কোনো ইন্ট্রিনসিক কজ যার জন্য পোর্টাল ভেনে ব্লক হচ্ছে। সেই ইন্ট্রিনসিক কজ কি কি? বিলিয়ারি অ্যাট্রেসিয়া, সিরোসিস অফ লিভার, হেপাটিক ফাইব্রোসিস যেটা বাচ্চাদের হয় কখনো কখনো, কনজেনিটাল ডিসঅর্ডার্স অফ বাইল অ্যাসিড মেটাবলিজম, স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, অটোইমিউন হেপাটাইটিস, ড্রাগস, ডিফারেন্ট ড্রাগস যেগুলো লিভারের উপর এফেক্ট করতে পারে, লিভার সিরোসিস করতে পারে। মেটাবলিক ডিজিজ যেমন আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এগুলো কিছু কিছু মেটাবলিক ডিজিজ আছে। তো আমাদের বুঝতে হবে কিছু লিভার কজ আছে, পরীক্ষায় অন্তত 4-5টা বলতে হবে যদি পোর্টাল হাইপারটেনশনের পেশেন্ট হয়। পোর্টাল হাইপারটেনশনের পেশেন্ট প্রচুর মেডিসিন ওয়ার্ডে পাওয়া যায়, পেডিয়াট্রিক্সও পাওয়া যায়। তো যদি পেশেন্ট থাকে তাহলে এটা লং কেস হিসেবে দেওয়া হয় এবং এই কজগুলো কিছু কিছু বলতে হবে। তো এটা গেল হেপাটিক কজ, ঠিক আছে। আর তার সাথে আর কি কি আছে? ভ্যাসকুলার কজ। ভ্যাসকুলার কজের মধ্যে প্রি হেপাটিক আর পোস্ট হেপাটিক। প্রি হেপাটিক আমি কি বললাম? লিভারের আগে। তো লিভারের আগে কি? এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেন থ্রম্বোসিস, এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেনে কোনো রকম থ্রম্বোসিস ডেভেলপ করেছে। বা পোস্ট হেপাটিক, আমার পোর্টাল ভেন তৈরি হয়ে গেছে, লিভার থেকে হেপাটিক ভেন হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গায় যদি কোনো গন্ডগোল হয়। বার্চিয়ারি সিনড্রোম নামটা শোনা আছে? হোয়াট ইজ বার্চিয়ারি সিনড্রোম? হোয়াট ইজ বার্চিয়ারি সিনড্রোম? এখানে বেসিক্যালি কোনো কার্ডিয়াক কজের জন্য হেপাটিক ভেনের অবস্ট্রাকশন হয়, এটা ড্রামাটিক হয়। এখানে লিভার খুব বেশি এনলার্জ হয়ে যায়, খুবই পেনফুল লিভার, রাতারাতি পোর্টাল হাইপারটেনশনের ফিচার্স চলে আসবে, তো বার্চিয়ারি সিনড্রোম। হ্যাঁ, যদি কোনো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হয়, তো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন মানে পোর্টাল ব্লাড সিস্টেমের মধ্যে প্রচুর বেশি ব্লাড, কেননা আর্টারি থেকে সমানে একটা এমন ম্যালফরমেশন হয়ে আছে যে আর্টারি থেকে সমানে ব্লাড পোর্টাল সিস্টেমে আসছে, অনেক বেশি ব্লাড, হাইপারকাইনেটিক সার্কুলেশন। তো এগুলো ভ্যাসকুলার কজেস। আর আমি যেগুলো বললাম, এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেন অক্লুশন, কোনো কোনো কারণে এক্সট্রা হেপাটিক পোর্টাল ভেন অক্লুশন হয়, এগুলো বাচ্চাদের জন্য স্পেশালি ইম্পর্টেন্ট। বার্চিয়ারি সিনড্রোম বাচ্চাদের খুব একটা হয় না, কিন্তু দিস কজেস আর ইম্পর্টেন্ট ফর চিলড্রেন। স্পেশালি এখানে আম্বিলিকাল সেপসিস, আম্বিলিকাল ভেন ক্যাথেটারাইজেশন। ছোট বাচ্চা পেডিয়াট্রিক্সে, এনআইসিউতে কেউ, এনআইসিউতে আমি শিওর এখানে এখনো হয়নি, কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সফিউশন নামটা শোনা আছে? এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন ছোট বাচ্চাদের হয় ফর নিওনেটাল জন্ডিস। তো করা হয় এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন, এখন অনেক কমে গেছে, আমরা এখন কম করি কারণ খুব ভালো ফটোথেরাপি বেরিয়ে গেছে, কিন্তু নিওনেটাল জন্ডিসের জন্য আমরা যখন এমডি করেছিলাম 2008-এ, তখন আমরা তো প্রচুর করতাম। তখন তো সেই বাচ্চাতে যদি আম্বিলিকাল ক্যাথেটারাইজেশন হয়, আম্বিলিকাল সেপসিস ডেভেলপ করে, তো সেই আম্বিলিকাল ভেন সেইখান থেকে এক্সটেনশন হয়, পোর্টাল ভেন থ্রম্বোসিস হতে পারে। দ্যাট ইজ অলসো আ কজ অফ পোর্টাল হাইপারটেনশন। তাই জন্য যখন আমরা হিস্ট্রি নেব বাচ্চাদের স্পেশালি পোর্টাল হাইপারটেনশনের, সেইখানে আম্বিলিকাল ভেন ক্যাথেটারাইজেশন, তারপরে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্রম্বোফিলিয়া, কোনো কারণে কোনো রকম আমার প্রো কোয়াগুলেন্ট স্টেজ আছে এবং সেই কারণে পোর্টাল ভেন অক্লুশন হচ্ছে, থ্রম্বোফিলিয়া। প্যাঙ্ক্রিয়াটাইটিস, পোর্টাল ভেনটা তৈরি হচ্ছে প্যাঙ্ক্রিয়াসের পেছনে, যদি কোনো প্যাঙ্ক্রিয়াসের ইনফ্লামেশন হয়, দ্যাট ইনফ্লামেশন ক্যান এক্সটেন্ড ইনটু দ্য পোর্টাল ভেন, ক্যান কজ পোর্টাল ভেন থ্রম্বোসিস। স্প্লেনেক্টমি, যদি কারোর কোনো কারণে স্প্লেনেক্টমি হয়ে থাকে, তাহলে সেইখান থেকে স্প্লিনের যে পার্টটা, তার যে স্প্লেনিক ভেনটা আছে, সেই স্প্লেনিক ভেনে ইনফ্লামেশন হয়, সেখানে একটা থ্রম্বোসিস হতে পারে। সেপ্টিসেমিয়া, যদি কোনো অ্যাবডোমিনাল সেপসিস হয়,
হ্যাঁ, যদি কারোর কোনো যাদের পোর্টাল হাইপারটেনশন অ্যাসাইটিস এর পেশেন্ট তাদের অ্যাবডোমিনাল সেপসিস হলো, সেইখান থেকে যে কোনো সেপসিস হলো একটা কোয়াগুলেশন ইনসাইট করতে পারে এবং পোর্টাল ভেন থ্রম্বোসিস করতে পারে। তো এই পোর্টাল হাইপারটেনশন হলে অসুবিধা কি? আমার যদি পোর্টাল সিস্টেমের মধ্যে ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে অসুবিধা কি হবে? আমার পোর্টাল সিস্টেম কি কি ড্রেন করছে? ড্রেন করছে আমার পুরো ইন্টেস্টিনকে, প্যানক্রিয়াসকে, গল ব্লাডারকে, স্প্লিনকে। তো যদি এখানে ব্লাড প্রেশার প্রচুর বেড়ে যায় তাহলে অসুবিধা কি হবে? স্ট্যাসিস হবে। তারপর হ্যাঁ, স্ট্যাসিস হবে। তারপর তো ফ্লুইডকে এক জায়গায় কোথাও আটকে রাখা যায়? ফ্লুইড কি এয়ার, লিকুইড, কোথাও আটকে রাখা যায়? ফ্লুইডকে তো আটকে রাখা যাবে না। ফ্লুইড অলওয়েজ উইল ফাইন্ড আ পাথওয়ে অফ লিস্ট রেজিস্ট্যান্স। তাহলে যদি প্রেশার বেড়ে যায় তাহলে কোনো না কোনো সে পাথওয়ে তৈরি করার চেষ্টা করবে, যে পাথওয়েগুলো তার ব্লাড প্রেশারটাকে রিলিভ করতে পারে, তাই না? তো তা কি হবে? তাতে আমরা কিছু কিছু বডির মধ্যে তৈরি হবে এক্সট্রা চ্যানেলস, যাতে সেই পোর্টাল সিস্টেমের ব্লাড প্রেশারগুলো রিলিভড হয়। হয়তো আমার পোর্টাল সিস্টেম থেকে ইসোফেগাসে কানেকশন তৈরি হয়ে গেল, ইসোফেগাসের ভাস্কুলেচারে। তাতে কি হয়? ইসোফেজিয়াল ভ্যারিসেস। হয়তো আমার পোর্টাল সিস্টেম থেকে স্টামাকের মধ্যে ডেভেলপ করে গেল গ্যাস্ট্রিক ভ্যারিসেস। এবং যদি ভ্যারিসেস কি এক্সট্রিম ফর্ম অফ ডিকনজেশন, যার জন্য আমার ভ্যারিসিয়াল ভেনগুলো ডাইলেট করে যাচ্ছে। যদি ভ্যারিসেস নাও ডেভেলপ করে, ওভারঅল একটা অর্গানের কনজেশন তৈরি হবে। হ্যাঁ, সেটা ইসোফেগাস হতে পারে, কারণ সেগুলো ড্রেন হচ্ছে না। স্প্লিন হতে পারে, সেগুলো কনজেশন তৈরি হবে। তো প্যাথোফিজিওলজি কি? যে কোনো পোর্টাল হাইপারটেনশনের আমি বললাম ফার্স্ট পার্ট ইন ডেভেলপমেন্ট অফ পোর্টাল হাইপারটেনশন কি? প্রথমে যে কোনো একটা ফর্ম অফ অবস্ট্রাকশন হলো, বা স্টেনোসিস হলো, বা কোনো ভ্যাসকুলার লিশন হলো, যার জন্য প্রথমে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করলো। দেয়ার ইজ ইনক্রিজড রেজিস্ট্যান্স টু দ্য ব্লাড ফ্লো। আর আমার হয়তো লিভারের মধ্যে যে যে সাইনোসয়েডস গুলো আছে, সেই সাইনোসয়েডস গুলোর মধ্যে সেইগুলো ফাইব্রোসিস হলো, সেগুলোর মধ্যে মাইক্রোথ্রম্বাই হলো, এবং এইগুলো হয়ে কি হলো? তারা এই যে সাইনোসয়েডাল সেলস গুলো আছে, দে বিকাম অ্যাক্টিভেটেড হয়ে তারা দু ধরনের জিনিস সিক্রিট করে। এক হলো ভেজোডাইলেটরি কিছু জিনিস, ভেজোডাইলেটরি কিছু কেমিক্যালস, কিছু মেসেঞ্জার্স, আর একই সাথে ভেসো কনস্ট্রিক্টিং মেসেঞ্জার। সুতরাং দেয়ার ইজ আ ব্যালেন্স। একদিকে ভেজো কনস্ট্রিকশনও হবে কিছু কিছু ভেসেলসে, একদিকে ভেজো ডাইলেটেশন হবে। তো ভেজো ডাইলেটার্স কি কি? কিছু কিছু মেসেঞ্জার্সের নাম জানা আছে যেগুলো ভেজো ডাইলেটেশন করে? হ্যাঁ, কি? নাইট্রেটস। আচ্ছা, ক্লাসিক্যালি আমি বলবো নাইট্রিক অক্সাইড, হ্যাঁ, এনও। আর আর প্রস্টাগ্ল্যান্ডিনস, হ্যাঁ, প্রস্টাগ্ল্যান্ডিনসের মধ্যে PGE2, এগুলো বডির মধ্যে সিক্রিট হয়। এবং একই সাথে আমি বললাম একই সাথে তারা ভেসো কনস্ট্রিক্টার্সও সিক্রিট করে, এন্ডোথেলিন 1, অ্যাঞ্জিওটেনসিন 1, লিউকোট্রিনস, এগুলো সব একই সাথে সিক্রিট হচ্ছে। হ্যাঁ, তাতে কি হয়? একদিকে যেমন আমার ভ্যাসকুলার রিল্যাক্সেশন হয়, ভ্যারিসেস তৈরি হয়, আরেকদিকে সাইনোসয়েডাল আরেকদিকে কিছু কিছু ভেসেলসে ভেসো কনস্ট্রিকশনও হয়। হ্যাঁ, এবং তার সাথে এমনিতেই এক জায়গায় কনস্ট্রিকশন ছিল, আরও বেশি ভেসো কনস্ট্রিকশন ডেভেলপ করে একটা ইন্ট্রাহেপাটিক ভ্যাসকুলার রেজিস্ট্যান্স খুবই বেশি বাড়িয়ে দেয়। তো দিস বিকামস আ ভিশিয়াস সাইকেল, যেখানে আমার পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে, আরও বেশি ভেসো কনস্ট্রিক্টার্স বেরোচ্ছে, আরও বেশি ভ্যাসকুলার কনস্ট্রিকশন হচ্ছে। তো এখন আমরা যদি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে আসি, যদি ক্লিনিক্যাল ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশনে আসি, তো ক্লিনিক্যাল ফিচার্স কি কি নিয়ে প্রেজেন্ট করবে একটা বাচ্চা বা একজন পেশেন্ট কমন সেন্স থেকে? অ্যাসাইটিস কি পার্সে পোর্টাল হাইপারটেনশনের ফিচার? অ্যাসাইটিস পোর্টাল হাইপারটেনশনে থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ডিং অন দি কজ। যদি লিভার কজের জন্য পোর্টাল হাইপারটেনশন হয় তাহলে অ্যাসাইটিস থাকবে ইনভেরিয়েবলি। কিন্তু যদি এক্সট্রা হেপাটিক কজের জন্য হয়, নট নেসেসারিলি সেখানে অ্যাসাইটিস থাকবে। তো অ্যাসাইটিস থাকতেও পারে, নাও থাকতে পারে। আর পোর্টাল হাইপারটেনশন মানে কি? তার যে ব্যাক অর্গানস গুলো আছে, যেখান থেকে পোর্টাল ভেন্স গুলো বেরোচ্ছে, পোর্টাল সিস্টেম যাকে ড্রেন করছে, সেগুলোর মধ্যে ব্যাক প্রেশার তৈরি হবে। তো তাহলে কি কি হবে? আমি যে বললাম ভ্যারিসেস তৈরি হবে। হ্যাঁ, তো ভ্যারিসেস যদি তৈরি হয় তাহলে ভ্যারিসিয়াল অ্যাকিউটলি কিভাবে প্রেজেন্ট করতে পারে? হিমাটিমাসিস কি ইসোফেজিয়াল ভ্যারিসেস থেকে রাপচার করে বা গ্যাস্ট্রিক ভ্যারিসেস থেকে রাপচার করে। হোয়াট ইজ হিমাটিমাসিস? হিমাটিমাসিস মানে কি? এই টার্মগুলো ক্যান ইউ ডিফাইন? এক একজন করে এই টার্মগুলো ডিফাইন করতো। হিমাটিমাসিস, হিমাটোচেজিয়া, ম্যালিনা।
হোয়াট ইজ হিমাটিমেসিস? হ্যাঁ, ব্লাড, ফ্রেশ ব্লাড ইন ভমিটিং, ঠিক আছে। তারপরে হিমাটোচেজিয়া, ব্লাড উইথ ফ্রেশ ব্লাড ইন স্টুল, ইয়েস। আর ম্যালিনা, আচ্ছা। তো হিমাটোচেজিয়া আর ম্যালিনা দুটোতেই তাহলে আমরা বুঝলাম ব্লাড আসে তো স্টুল থেকে। ম্যালিনাতে ব্ল্যাক স্টুলটা কি? দ্যাট ইজ অল্টার্ড ব্লাড। তো হিমাটোচেজিয়া আর ম্যালিনার মধ্যে তফাৎ কি? দুটোতেই তো ব্লাড আসছে, তফাৎ কি? হিমাটোচেজিয়া কি? ফ্রেশ ব্লাড ইন স্টুল, আর আরেকটা জায়গায় অল্টার্ড ব্লাড ইন স্টুল। তফাৎটা কি? কেন হয় এক জায়গায় অল্টার্ড এক জায়গায় ফ্রেশ? হ্যাঁ, লোয়ার মানে কত লোয়ার? ঠিকই আছে, কত লোয়ার? এইদিকে কেউ পারবে না? যারা সেকেন্ড লাস্ট রোতে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক থেকে কেউ পারবে না? এটা তো পরীক্ষা না, এমনি। হিমাটোচেজিয়া আর ম্যালিনা দুটোর মধ্যে তফাৎ কি? এই গ্রিন শার্ট কি যেন ওর নাম, তো পরীক্ষা নিয়েছিলাম না? হ্যাঁ, হিমাটোচেজিয়া আর ম্যালিনার মধ্যে তফাৎ কি? হিমাটোচেজিয়া আর ম্যালিনার সামনে চলে আয়, তাহলে বুঝতে পারবে। হিমাটোচেজিয়া আর ম্যালিনার মধ্যে তফাৎ কি? হ্যাঁ, টার্মটাই শুনিস নি? কি টার্মটা কি? ডিফাইন কর। তার পাশের জন ওকে একটু হেল্প কর। হিমাটোচেজিয়া আর ম্যালিনার মধ্যে তফাৎ কি? জানা আছে না জানা নেই? জানাই নেই? এগুলো পড়ানো হয়নি কোথাও? কোথাও টার্মটাই শুনিস নি? যাও বসে পড়। তো হিমাটোচেজিয়া ফ্রেশ ব্লাড ইন স্টুল, ম্যালিনা অল্টার্ড ব্লাড ইন স্টুল। হ্যাঁ, তো হিমাটোচেজিয়া কখন হবে? যখন ব্লাডটা অল্টার হওয়ার টাইম পাবে না, লোয়ার জিআই থেকে যদি হয়। আমরা বলি লিগামেন্ট অফ ট্রিটস, মানে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের পরে যদি ব্লিডিং হয়, সেইটা অল্টার হওয়ার সময় পাবে না, সেইটা তাড়াতাড়ি চলে আসবে স্টুল দিয়ে, তখন হিমাটোচেজিয়া। ম্যালিনা যদি আপার জিআই ট্র্যাক্ট, লিগামেন্ট অফ ট্রিটস মানে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের ওপরে যদি হয়, তাহলে সেটা ম্যালিনা। আর যদি খুব ব্লিডিং হয়, তখন পেশেন্ট প্রেজেন্ট করবে শক নিয়ে। তো হিস্ট্রির মধ্যে কি কি ইম্পর্টেন্ট এই পোর্টাল হাইপারটেনশনের পেশেন্টদের? হিস্ট্রির মধ্যে আমাকে নিতে হবে কোনো রকম অ্যাকিউট ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা। হ্যাঁ, তার সাথে একই সাথে আমাকে এক্সামিনেশনে দেখতে হবে অ্যানিমিয়া আছে কিনা, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, অ্যাসাইটিসের জন্য হতে পারে, অ্যাবডোমিনাল মাস। অ্যাবডোমিনাল মাস কেন হতে পারে? অ্যাবডোমিনাল মাস কেন দেখবো আমরা পোর্টাল হাইপারটেনশনের পেশেন্টকে? তার যদি হেপাটিক কজ থাকে, তাহলে একটা হেপাটোমেগালি থাকতে পারে। আর পোর্টাল হাইপারটেনশনের সব পেশেন্টের জেনারেলি স্প্লেনোমেগালি থাকবে, কেননা স্প্লিন থেকে ব্লাড ফ্লোটা তো হচ্ছে না। ডিসওরিয়েন্টেশন, কনভালশন কেন? যদি লিভার কজ থেকে হয়, তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে, তাই জন্য দ্যাট হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। জন্ডিস তেমনি, যদি হেপাটিক কজ থেকে হয় তাহলে জন্ডিস। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স? তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হেমারেজ, পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি মানে আমি বললাম যে অর্গানসগুলোর মধ্যে যদি ভ্যারিসেস নাও ডেভেলপ করে, তাহলেও তারা খুব কনজেস্টেড হয়ে যাবে, তাকে বলা হয় পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। স্প্লেনোমেগালি অ্যান্ড হাইপারস্প্লেনিজম, স্প্লিনটা বড় হয়ে যাবে। হোয়াট ইজ হাইপারস্প্লেনিজম? হাইপারস্প্লেনিজম মানে কি? এগুলো একটা টার্মও চেনা চেনা লাগছে না? মেডিসিন বা কোনো বইতে কিছু এগুলো ইউ এভার ডিড নট এভার কাম অ্যাক্রস দিস টার্মস? হোয়াট ইজ হাইপারস্প্লেনিজম? এনিবডি? যদি স্প্লিন খুব অ্যাক্টিভ হয়ে যায়, স্প্লিন যদি একটা স্প্লেনোমেগালি হয়, তাহলে স্প্লিনের ওয়ান অফ দ্য ফাংশনস কি? টু এনগালফ দি ব্যাড রেড সেলস, যেগুলো আমার রেড সেলসগুলো দরকার নেই, টু এনগালফ দি ব্যাড হোয়াইট সেলস। কিন্তু এখানে কি হবে? তারা এমনি হোয়াইট সেলস, এগুলো নর্মাল হোয়াইট সেলস, সেগুলোকেও এনগালফ করে নেবে, প্লেটলেটসকে এনগালফ করে নেবে, রেড ব্লাড সেলস এনগালফ করে নেবে। তাই জন্যে হাইপারস্প্লেনিজম থাকলে অনেক সময় আরবিসিস গুলো ডিস্টর্ট হয়ে যাবে, সেগুলো ভাঙাচোরা দেখতে হবে। হ্যাঁ, টার্গেট সেলস বলে কিছু কিছু আমরা দেখতে পাবো পেরিফেরাল ব্লাড স্মিয়ারে, তার ডাব্লিউবিসি কাউন্ট খুব কম হবে, তার প্লেটলেট কাউন্ট কম হবে, কেননা সেইগুলো সবই স্প্লিনের মধ্যে এনগালফড হয়ে যাচ্ছে। অ্যাসাইটিস বললাম, ডিপেন্ডিং অন দি কজ অ্যাসাইটিস থাকবে, এনসেফালোপ্যাথি, আর ব্লিডিং ফ্রম নন গাট সাইটস, পালমোনারি ডিসঅর্ডার্স। ঠিক আছে,
তাহলে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং, ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক অ্যান্ড ড্রেডেড কমপ্লিকেশনস অফ পোর্টাল হাইপারটেনশন। হ্যাঁ, আর ব্লিডিং যেগুলো হয় সেগুলো এই ভ্যারিসিয়াল ব্লিডিং, সেখান থেকে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে অ্যান্ড ইট ক্যান বি ভেরি সাডেন। তো একটা যদি ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে একটা পেশেন্ট এমার্জেন্সিতে আসে, হাউ উড ইউ ম্যানেজ? হ্যাঁ, এমার্জেন্সিতে যদি একটা পেশেন্ট ভ্যারিসিয়াল ব্লিডিং নিয়ে আসে বা অ্যাকিউট জিআই ব্লিডিং নিয়ে আসে, হাউ উড ইউ ম্যানেজ? এমার্জেন্সিতে আসতেই পারে, ম্যানেজ তো করতে হবে। কি? আচ্ছা, উঠে দাঁড়িয়ে বল, উঠে দাঁড়িয়ে বল। আচ্ছা, আর? আচ্ছা, ট্রানএক্সামিক অ্যাসিডটা কি? না, ট্রানএক্সামিক অ্যাসিডটা কি কি জিনিস? কি জিনিস, কি হয়? হ্যাঁ, কি হয়, কি জিনিসটা, কি কিভাবে কন্ট্রোল করে? ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে ক্লটিং ফ্যাক্টর হয় না। ট্রানএক্সামিক অ্যাসিডটা হলো অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট, মানে যখন ক্লট ফর্মেশন হয়ে যায় সেই ক্লটটাকে ভাঙতে দেয় না। তো দেওয়া হয় কিন্তু খুব একটা লাভ হবে না তাতে। তো ঠিক আছে, এগুলো আস্তে আস্তে শিখবি তোরা, বসে পড়। যে কোনো এমার্জেন্সিতে যদি পেশেন্ট আসে তাহলে আমার এই হাইপোটেনশনগুলো ওগুলো তো সব আমরা দেখবো। আমার সব থেকে আগে প্রায়োরিটি হচ্ছে ABC, মানে এয়ারওয়ে, ব্রিদিং আর সার্কুলেশন। আমরা সবসময় দেখবো এ ঠিক আছে কিনা, এয়ারওয়ে সে ঠিকঠাক ব্রিথ করতে পারছে কিনা, এবং তারপরে সার্কুলেশন, তারপরে আস্তে আস্তে আমরা ম্যানেজ করবো। যাই হোক, আমি ওটাই শুনতে চাইছিলাম। তো ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে আমরা স্প্লেনোমেগালি পাবো, হেপাটোমেগালি পাবো। যদি আপার জিআই এন্ডোস্কোপি করা হয়, এখানে ভ্যারিসিয়াল ভেন্সগুলো দেখতে পাবো, অ্যাসাইটিস থাকতে পারে। তারপরে আমরা ভাবলাম পোর্টাল হাইপারটেনশন আছে হিস্ট্রি থেকে, এক্সামিনেশন থেকে, দেন উই উইল গো অন টু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস। তো ইনভেস্টিগেশনস আমরা কি কি করতে পারি পোর্টাল হাইপারটেনশনের জন্য? কি কি ইনভেস্টিগেশনস দিয়ে? আমি একটা পেশেন্টকে পেলাম, পোর্টাল হাইপারটেনশন, একটা মা নিয়ে এসেছিল, এইভাবেই প্রেজেন্ট করে। একটা মা নিয়ে এসেছিল যে ডাক্তারবাবু আমার বাচ্চাটা কাল থেকে মুখ থেকে ব্লাড আসছে। তারপরে আমি তাকে এক্সামিন করতে গিয়ে দেখলাম তার স্প্লিনোমেগালি আছে, হেপাটোমেগালি হয়তো আছে, তার হয়তো অ্যাসাইটিস আছে, এবং সেই বাচ্চাটাকে দেখে আমার পোর্টাল হাইপারটেনশনে মনে হলো। এবং তার সাথে আরও কিছু কিছু আমরা হয়তো মেডিসিনের এক্সামিনেশনে পড়ানো হয়েছে, কিছু কিছু স্পাইডার নিভাই, হ্যাঁ, অ্যাবডোমেনের ওপরে প্রচুর প্রমিনেন্ট ভেন্স, কেন এগুলো সবই কোলাটারাল চ্যানেলস যেগুলো খুলে গেছে। তারপরে আমি তাকে এক্সামিন করে আমার মনে হলো পোর্টাল হাইপারটেনশন। তো আমার এক্সামিনেশনটাকে করবোরেট করার জন্য আমি কি কি ইনভেস্টিগেশনস করব? তো আমি এটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে আমি কি পেতে পারি? যদি এটা অ্যাকিউট ব্লিডিং নিয়ে আসে, তার হিমোগ্লোবিন কম হতে পারে। আর কি কি হতে পারে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে? পার্টিসিপেট কর, অ্যাজ লং অ্যাজ দিস ইজ নট অ্যান ইন্টারাকশন, তাহলে তো এগুলো মাথায় ঢুকবে না। তারপরে পরীক্ষার পরে সেই পরীক্ষার সময় সেই আবার ওই নম্বর নিয়ে গন্ডগোল হবে। কমপ্লিট ব্লাড কাউন্টে কি কি হতে পারে? ডাব্লিউবিসি কাউন্ট কম হতে পারে যদি হাইপারস্প্লেনিজম থাকে, প্লেটলেট কাউন্ট কম হতে পারে যদি হাইপারস্প্লেনিজম থাকে। লিভার ফাংশন টেস্ট, সেখানে কি গন্ডগোল হতে পারে? লিভার ফাংশন টেস্ট পুরোটাই অল্টার্ড হতে পারে, বিলিরুবিন বাড়তে পারে, তার লিভার এনজাইমস বাড়তে পারে, স্পেশালি যদি হেপাটিক কজ অফ পোর্টাল হাইপারটেনশন হয়। যদি লিভার ফাংশন নর্মাল থাকে আর তার সাথে পোর্টাল হাইপারটেনশন আছে, তাহলে আমরা কি ভাববো? এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন, হ্যাঁ, সেটা বাচ্চাদের খুব কমন। রিনাল ফাংশন টেস্টও অল্টার হতে পারে, সেটা অ্যাডভান্স স্টেজে। যদি আমার হেপাটিক ডিসফাংশন হয়, রিনাল ফাংশন অল্টারেট হতে পারে। তার একটা ব্লাড সুগার চেক করতে হবে যদি লিভার ফাংশন অল্টার থাকে। কিছু কিছু ইমেজিং আছে, যেমন অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড যখন আমরা অর্ডার করবো, আল্ট্রাসাউন্ডের সাথে আমরা একটা কালার ডপলার বলে জিনিস অ্যাড করি। তো কালার ডপলারটা হলে আমরা পোর্টাল ভেনের মধ্যে তার ব্লাডের ডিরেকশনটা কীরকম, সেই ব্লাডের ডিরেকশনটা কি ঠিকঠাক আছে, ব্লাড ফ্লোটা ঠিকঠাক আছে, সেগুলো আমরা বুঝতে পারি। তার একটা সিটি স্ক্যান, এমআরআই, এগুলো তো আছে। ঠিক আছে। তো একটা পেশেন্ট যদি পোর্টাল হাইপারটেনশন নিয়ে আসে, একটা পেশেন্ট অন্যভাবেও প্রেজেন্ট করতে পারে, অ্যাকিউটলি না প্রেজেন্ট করে সে বললো যে আমার পেটের মধ্যে, আমার বাচ্চাটার পেটের মধ্যে প্রচুর এরকম বড় বড় শিরা দেখা যাচ্ছে। তখন আমরা পোর্টাল হাইপারটেনশন ডায়াগনোস করলাম, কিন্তু সেই পেশেন্ট তো ব্লিড করছিল না। তাহলে সেই পেশেন্টের কি ট্রিটমেন্ট হবে? সেই পেশেন্টকে আমরা, কিন্তু ব্লিডিং হওয়ার হাই চান্সেস, তাহলে আমরা প্রোফাইল্যাক্সিস দেবো। সেইখানে আমরা প্রোপ্রানোলল ইউজ করি 1 মিলিগ্রাম পার কিলো পার ডে টু প্রিভেন্ট ভ্যারিসিয়াল ব্লিডিং। আর যে পেশেন্ট ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করছে, আমি ম্যানেজমেন্টের পরে আসছি, সেই পেশেন্টকে ওয়ান্স উই কন্ট্রোল দ্য ব্লিডিং, তখন আমরা আইভি ফ্লুইড দিয়ে রিসাসিটেট করলাম, ব্লাড ট্রান্সফিউশন দিলাম, H2 ব্লকার দিলাম। তারপরে আমরা কিছু কিছু আরও
প্রসিডিওর্স করতে পারি, যেমন ভ্যারিসিয়াল লাইগেশন বা এন্ডোস্কোপিক স্ক্লেরোথেরাপি। এন্ডোস্কোপি করে ভ্যারিসেস যেগুলো আছে সেগুলোকে ব্যান্ডিং করে দেওয়া হয়, ভ্যারিসিয়াল লাইগেশন বা ভ্যারিসেসের মধ্যে কিছু কেমিক্যাল ইনজেক্ট করে দেওয়া হয় যাতে সেই বড় ভেন্সগুলো স্ক্লেরোজড হয়ে যায়, যাতে সেখান থেকে ব্লিডিং না হতে পারে। আচ্ছা, এগুলো আইএপি স্ট্যান্ডার্ড গাইডলাইন। এইটা অন অ্যাকিউট ইন্টেস্টিনাল ব্লিডিং, এটা আমরা লিখেছিলাম আইএপির জন্য 2022 সালে। তো এইটার মধ্যে একটা নাইস অ্যালগরিদম আছে, তাই আমি এটা একটু দেখিয়ে দিতে চাই। অ্যাকিউট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং নিয়ে যখন বাচ্চারা প্রেজেন্ট করছে তখন কিভাবে আমরা অ্যাপ্রোচ করব, ঠিক আছে? তো আমরা কজেসগুলোর মধ্যে তো আর যাচ্ছি না। তো আমি যখন জিজ্ঞেস করছিলাম অ্যাকিউট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং প্রেজেন্টিং ইন ইমার্জেন্সি, তো সবসময় যে কোনো এমার্জেন্সি নিয়ে যখন কোনো পেশেন্ট প্রেজেন্ট করছে তখন আমরা প্রথম কাজ কি, র্যাপিড অ্যাসেসমেন্ট, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, সমস্ত ভাইটালস ঠিক আছে কিনা সেইগুলো দেখা। এয়ারওয়ে ঠিক আছে কিনা, তার স্যাচুরেশন কত, তার হার্ট রেট কত, ব্লাড প্রেশার কত, এগুলো সমস্ত দেখে নেওয়া। ইনভেস্টিগেশনস, আমরা একটা কমপ্লিট হিমোগ্রাম করব, আমরা ইউরিয়া, ক্রিয়াটিনিন, একটা চেস্ট এক্সরে, ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং, এগুলো করা ইম্পর্টেন্ট, কারণ ব্লাড ট্রান্সফিউশন দরকার। হ্যাঁ, আর তার সাথে আমরা যদি পেডিয়াট্রিক আমাদের কোনো ডক্টর থাকে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ইনফর্ম করব। ফোকাসড হিস্ট্রি, আমরা যখন ব্লিডিং নিয়ে আসছে ফোকাসড হিস্ট্রি নেব, একদম সেই বার্থ হিস্ট্রি থেকে শুরু করার দরকার নেই, এখানে ফোকাসড হিস্ট্রি নিতে হবে। তার কি হিস্ট্রি, যে কি ধরনের ব্লিডিং হচ্ছে, তার কি হিমাটিমেসিস হচ্ছে না ম্যালিনা হচ্ছে, তার ডিউরেশন কদিন ধরে হচ্ছে, কোনো ড্রাগস খেয়েছে কিনা, যেমন এনসেডস খেলে তার ব্লিডিংয়ের চান্সেস বেড়ে যায়। হ্যাঁ, তার কোনো অলরেডি এক্সিস্টিং হিস্ট্রি অফ লিভার ডিজিজ আছে কিনা। আর তারপরে আমরা কি করব, তারপরে পোর্টাল হাইপারটেনশন, এই পেশেন্ট যখন হাইপারটেনশন নিয়ে আসছে বা ব্লিডিং নিয়ে আসছে তাকে রিসাসিটেশনের জন্য আমরা এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এই হিসেবে যদি করি তাহলে একটা অক্সিজেন দেব, আমরা দুটো হোয়াইট বোর্ড ক্যানুলা করে তাকে ফ্লুইড দেব, তাকে ব্লাড দেব। এবং তারপর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কি, ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে যদি ব্লিডিং পারসিস্ট করে তাহলে এন্ডোস্কোপি করে সেইখানে সেগুলো তখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করে তার ভ্যারিসিয়াল লাইগেশন করতে হয়। কোনো ড্রাগস জানা আছে যে ব্লিডিংগুলোকে কম করতে পারে পোর্টাল হাইপারটেনশনে, যদি অ্যাকিউট ব্লিডিং নিয়ে আসে? অ্যাকিউট ব্লিডিং নিয়ে যদি আসে, অ্যাকিউট আপার জিআই ব্লিডিং নিয়ে, কোনো ড্রাগস, এমন কোনো ড্রাগস আছে যেগুলো আমরা চালাই পোর্টাল হাইপারটেনশনে ব্লিডিং কন্ট্রোল করার জন্য? মনে আছে বা পড়ানো হয়েছে কোনো ড্রাগস যেগুলো ব্লিডিং কন্ট্রোল করতে পারে? কি ফার্মাকোলজিক্যাল এজেন্ট পোর্টাল হাইপারটেনশনে ব্লিডিং কন্ট্রোল করে? তো অক্ট্রিওটাইড, টার্লিপ্রেসিন বলে কিছু কিছু ড্রাগস আছে, ভেসোপ্রেসিন, যেগুলো এই পোর্টাল হাইপারটেনশনে ব্লিডিং কন্ট্রোল করতে পারে। তো আমরা বললাম যখন একটা পেশেন্ট অ্যাকিউট ব্লিডিং নিয়ে আসছে, আরেকবার আমি বলছি যে আমরা প্রথমে ABC ম্যানেজ করব, ABC ম্যানেজ করে তারপরে দুটো হোয়াইট বোর্ড ক্যানুলা যখন করছি তখন ব্লাড গ্রুপিং, ক্রস ম্যাচিং এর জন্য স্যাম্পলস পাঠাবো। একটা এনজি টিউব ইনসার্শন করতে হবে না করতে হবে না? অ্যাবডোমেনটাকে যাতে ডিস্টেন্ডেড না হয়ে যায় এনজি টিউব ইনসার্শন করতে হবে। রেস্টোরেশন অফ ব্লাড ভলিউম, তারপরে ফ্লুইডস দিয়ে এবং একই সাথে ব্লাড ব্যাঙ্কে বলে দেওয়া যে এটা একটা ব্লিডিং হচ্ছে, অ্যাকিউট আপার জিআই ব্লিডিং ইজ অ্যান ইমার্জেন্সি, এখানে আমার প্রচুর ব্লাড দরকার। তার সাথে কোয়াগুলোপ্যাথি থাকতে পারে অনেক সময় পেশেন্টের, যদি PTINR বেশি থাকে ভিটামিন K, FFP এইসবও দিতে হবে। তো ফার্মাকোলজিক্যাল ড্রাগসের মধ্যে যেমন আমি বললাম অক্ট্রিওটাইড, ভেসোপ্রেসিন, টার্লিপ্রেসিন, জাস্ট নাম জানলেই হবে MBBS লেভেলে কেউ এগুলো ডোজ জিজ্ঞেস করবে না। আর তারপরে ওয়ান্স দিস ড্রাগস গো ইন, তারপরে আমরা একটু পেশেন্ট যখন স্টেবল হবে তখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এদেরকে নেবে, এন্ডোস্কোপি করবে, এন্ডোস্কোপি করে আয়দার আমরা কিছু স্ক্লেরোসিং এজেন্ট সেই ভ্যারিসেল মধ্যে দিয়ে দেবো বা ব্যান্ড। তো ব্যান্ডিং বেসিক্যালি তারা কি করে, তারা এন্ডোস্কোপের ওপরে কিছু কিছু ব্যান্ডস নিয়ে গিয়ে সেই ব্যান্ডসগুলোকে জাস্ট ওখানে ইনস্টল করে দেয় সমস্ত ভ্যারিসেসগুলোর ওপরে। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং প্রসিডিওর, কিন্তু এই MBBS লেভেলে জাস্ট ব্যান্ডিং করা হয় এটা জানলেই হবে। আর কোনো কিছুতেই যদি ভ্যারিসিয়াল ব্লিডিং কন্ট্রোল না হয় তখন আমরা কি করি, তখন আমরা একটা জিনিস করি, টাম্পোনাড মানে কি? টাম্পোনাড কথাটা শোনা হয়েছে? হোয়াট ইজ টাম্পোনাড? What is tamponade? What is cardiac tamponade? Cardiac tamponade, have you heard the term cardiac tamponade? তুই ছাড়া আর কেউ শোনেনি? What is cardiac tamponade? What is cardiac tamponade? Tell, এখানে ভয়ের কিছু নেই, যা জানিস। What is cardiac tamponade? হ্যাঁ, তো ফ্লুইড অ্যাকিউমুলেশন অ্যারাউন্ড অ্যান অর্গান টু সাচ অ্যান এক্সটেন্ট যে ওটার উপর এত প্রেশার ক্রিয়েট হবে উইচ কজেস ডিসফাংশন অফ দ্য অর্গান। হ্যাঁ, তো আমরা এখানে একটা টাম্পোনাড ক্রিয়েট করি, যদি ভ্যারিসেস এমনিতে ব্লিডিং না বন্ধ করা যায় একটা স্পেশাল টিউব নিয়ে যাওয়া হয় পেটের মধ্যে, সেই টিউবটাকে এতটাই ফোলানো হয় যে ভ্যারিসেসগুলো সব চেপে যায়। তো এটা টিউবটা তো সবসময় থাকতে পারে না, এটা একটা এমার্জেন্সি প্রসিডিওর, এটা একটা নেজোগ্যাস্ট্রিক টিউবের মতো দেওয়া হয়, একে বলা হয় স্যাংস্টেকেন ব্ল্যাকমোর টিউব।
এরকম দেখতে হয়, সেটা দিয়ে বেলুন টাম্পোনাট করে দেওয়া হয় যাতে ইমিডিয়েটলি ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। ব্লিডিং যদি না বন্ধ হয় কি হবে, ব্লিডিং না বন্ধ হলে তাহলে সেই পেশেন্ট ব্লিড করতে করতে মরে যাবে। তাহলে আমরা এতক্ষণ ভ্যারিসিয়াল ব্লিডিং এর কি কি ম্যানেজমেন্ট বললাম, এইখান থেকে এখান থেকে এখান থেকে 3টে রো থেকে বল। ভ্যারিসিয়াল ব্লিডিং এর ফার্স্ট স্টেপ কি, এমার্জেন্সিতে যখন আসছে পেশেন্ট, প্রথমে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, এইটাকে অ্যাড্রেস করা। যদি পেশেন্টটা ঠিকঠাক শ্বাস না নিতে পারে, তাকে সেই শ্বাস নেওয়ার জন্য যদি তাকে ইনটিউবেট করতে হয় ইনটিউবেট করতে হবে, তাকে কিছুটা অক্সিজেন দিতে হবে, তার সার্কুলেটরি প্যারামিটার্সগুলো দেখতে হবে, তার 2টো হোয়াইট বোর ক্যানুলা করতে হবে। হোয়াইট বোর ক্যানুলা করে তাকে হয় ফ্লুইড দেওয়া, তার ব্লাড ব্যাঙ্কে অ্যাক্টিভেট করা, ব্লাড দেওয়া, এই জিনিসগুলো করতে হবে। তারপরে সেকেন্ড স্টেপ ড্রাগস। ড্রাগসের মধ্যে কি কি বললাম, অক্ট্রিওটাইড, ভেসোপ্রেসিন, ডার্লিপ্রেসিন, ঠিক আছে। আর থার্ড স্টেপ, তারপরে যদি ড্রাগস দিয়ে না হয় তারপরে এন্ডোস্কোপি করা, এন্ডোস্কোপি করে আইদার ব্যান্ড লাইগেশন বা স্ক্লেরোথেরাপি, বা যদি না বন্ধ হয় তাহলে বেলুন টাম্পোনাট। আর এইগুলোর পরে আমাদের কিছু কিছু যদি তা বেলুন টাম্পোনারও না হয়, তখন আমাদের গ্যাস্ট্রিক সার্জনকে বলতে হয়, কিছু এমার্জেন্সি সার্জারি আছে, এমার্জেন্সি সার্জারি করে জাস্ট যে ভ্যারিসেসের যে ব্লাডটা আছে সেই ব্লাডটাকে বেসিক্যালি কি করতে হবে, আমার ব্লাডটাকে অন্য জায়গায় ডাইভার্ট করে দিতে হবে। তারা কিছু ডাইভার্সন সার্জারি করতে পারে, তাকে বলা হয় পোর্টোসিস্টেমিক শান্টস, সেগুলোর মধ্যে আর যাচ্ছি না। তো পোর্টাল হাইপারটেনশনে ওয়ান অফ দ্য ক্লিনিক্যাল ফিচার্স আমরা বললাম অ্যাসাইটিস। তো অ্যাসাইটিস কি কারণে হয়, পোর্টাল হাইপারটেনশনে যদি আমাদের হেপাটোসেলুলার ডিসফাংশন থাকে সেখানে এমনি অ্যাসাইটিস হবে। আদারওয়াইজ পোর্টাল হাইপারটেনশনে কি হয়, পোর্টাল হাইপারটেনশনে দেয়ার ইজ ভেজোডাইলেটেশন অফ দিস স্প্ল্যাঙ্কনিক ব্লাড ভেসেলস। কারণ অনেকগুলো ডাইলেটার্স তৈরি হয়, নাইট্রিক অক্সাইড, তার সাথে প্রস্টাগ্ল্যান্ডিন। তো এই যদি হয় তাহলে স্প্ল্যাঙ্কনিক যে ব্লাড ভেসেলস, স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন কি, হোয়াট ইজ স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন? তো স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন যে কোনো অ্যাবডোমিনাল যে আমাদের ইন্টেস্টিন আছে সেই আর অ্যাবডোমিনাল যে অর্গানস আছে তার যে সার্কুলেশন, সেটার যে ব্লাড সাপ্লাই, সেটাকে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন বলা হয়। ওয়াই স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন ইম্পর্টেন্ট না, আমাদের যখন কোনো কারণে বডিতে ব্লাড সাপ্লাই কম হয়, যদি আমরা শকে যাই, কোনো পেশেন্ট যদি কারণে শকে যায়, তাহলে বডির সবসময় টেন্ডেন্সি কি হয়, বডি সবসময় টেন্ডেন্সি হয় যে অ্যাট দ্য কস্ট অফ লেস ইম্পর্টেন্ট অর্গানস, আমার যে মোর ইম্পর্টেন্ট অর্গানস সেগুলোকে বাঁচানো। তো আমার মোর ইম্পর্টেন্ট অর্গানস কি, বডি পারসিভস ব্রেন, হার্ট, কিডনি অ্যাজ মোর ইম্পর্টেন্ট অর্গানস। তাই জন্য বডি তখন শান্টিং করে ব্লাড ফ্রম মোর ইম্পর্টেন্ট, ফ্রম দ্য লেস ইম্পর্টেন্ট অর্গানস স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন টু দ্য মোর ইম্পর্টেন্ট অর্গানস। হ্যাঁ, আর স্কিনও যেমন বডি পারসিভস অ্যাজ লেস ইম্পর্টেন্ট অর্গান। তো আমরা যখন একটা পেশেন্টকে দেখি শকে আছে, তখন দেখি তার হাত পা ঠান্ডা। কেন তার হাত পা ঠান্ডা হয়, কেননা স্কিনের থেকে সব ব্লাড ডাইভার্ট হয়ে তার সেন্ট্রাল সার্কুলেশনের দিকে চলে যাচ্ছে, তার হার্টের দিকে চলে যাচ্ছে, তার ব্রেনের দিকে চলে যাচ্ছে। তো এই স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন যেটা, সেই এতগুলো কথা বলা স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনটা কি সেটা বোঝানোর জন্য। তো স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশন আমার অ্যাবডোমিনাল সার্কুলেশন। তো আমাদের যে ভেজোডাইলেটার্সগুলো তৈরি হচ্ছে, সেই ভেজোডাইলেটার্সগুলো তৈরি হওয়ার ফলে তার স্প্ল্যাঙ্কনিক ডাইলেটেশন, তা সেখানে হওয়ার ফলে সেখানে একটা ব্লাডের প্রচুর পুলিং হয়। যদি স্প্ল্যাঙ্কনিক ভেজোডাইলেটেশন হয় তাহলে এটাই কি হবে, ব্লাডের পুলিং যদি ওখানে হয়ে যায়, দ্যার ইজ এ পারসিভড হাইপোভলিমিয়া। বডি মনে করে যে আমার একটা হাইপোভলিমিয়া হয়ে গেল, তার ভলিউম হয়তো সেমই আছে, কিন্তু জাস্ট বিকজ দেয়ার ইজ ভেজোডাইলেটেশন, তাই জন্য ব্লাডগুলো সেখানে পুলড হয়ে যায়, দ্যাট ইজ হাইপোভলিমিয়া। দেন হাইপোভলিমিয়া যদি হয়, এই অ্যাক্সিসটার নাম শোনা হয় যে ফিজিওলজিতে, র্যাস, রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। তো আমার যখনই হাইপোভলিমিয়া বডি পারসিভ করে, তখন দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ র্যাস। র্যাস যদি অ্যাক্টিভেটেড হয়, দেয়ার ইজ রিটেনশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার। সোডিয়াম অ্যান্ড ওয়াটার যদি রিটেনশন হয়, দেয়ার ইজ এক্সপানশন অফ প্লাজমা, আলটিমেটলি লিডিং টু অ্যাসাইটিস। ওকে, তো অ্যাসাইটিসের ওয়ান মেকানিজম ইন পোর্টাল হাইপারটেনশন, পারসিভড হাইপোভলিমিয়া, অ্যাক্টিভেশন অফ র্যাস, তারপরে ইনক্রিজ ইন ওয়াটার অ্যান্ড সোডিয়াম অ্যাবজর্পশন, এক্সপ্যানশন অফ প্লাজমা অ্যান্ড অ্যাসাইটিস। আরেকটা কি, আরেকটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন অ্যাসাচের জন্য পোর্টাল ভেসেলসের মধ্যে তার প্রেশার প্রচুর বেড়ে গেল। প্রেশার বাড়লে কি হবে, আমার তো সমস্ত ব্লাড ভেসেলসগুলোর মধ্যেই পোর্স আছে না, সমস্ত এন্ডোথেলিয়ামের মাঝখানে মাঝখানে পোর্স আছে। তো প্রেশার যদি বেড়ে যায়, এই ফ্লুইড which is rich in protein, it comes out into the hepatic lymphatics, হেপাটিক লিম্ফটা ওভারঅল বেড়ে গেল, সেই লিম্ফটা আবার পেরিটোনিয়াল ক্যাভিটিতে এসে অ্যাসাইটিস তৈরি হলো। তো এইটা জানাটা ইম্পর্টেন্ট, কেননা যদি আমার একটা অ্যাসাইটিস হয়, সেই অ্যাসাইটিসের মধ্যে যদি প্রোটিন কন্টেন্ট খুব বেশি হয়, তাহলে চান্সেস আর যে এটা পোর্টাল হাইপারটেনশনের জন্য হয়েছে হয়তো, কেন প্রোটিনটা অনেক বেরিয়ে আসছে সেখানে। এই টার্মটা কারো জানা আছে, স্যাগ?
সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। আমি এই জন্য মেটাবলিক লিভার ডিজিজে ক্লাসটা আজকে করাইনি, কারণ পোর্টাল হাইপারটেনশনটাই অনেকটা এমবিবিএস এর জন্য খুব ওভারওয়েলমিং হয়ে যায়। তো এইগুলো একটু আমাদের থিওরিতে আসে অনেক সময়, তাই জন্য এগুলো জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা স্যাকটা কি করা হয়, যে সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট, এখানে কি করা হয় যে অ্যাসাইটিস ফ্লুইড থেকে আমরা অ্যালবুমিন দেখি আর সেরাম থেকে অ্যালবুমিন দেখি, আর অ্যাসাইটিস অ্যালবুমিন মাইনাস সেরাম অ্যালবুমিন করি আমরা। যদি আমি কি বললাম যে যদি পোর্টাল হাইপারটেনশনের কারণে অ্যাসাইটিস ডেভেলপ করে, সেটা উইল বি রিচ ইন প্রোটিন, তাই না? কেননা সে অনেক তার মধ্যে প্রেশার হয়ে গেছে, এবং সেই প্রেশারের জন্যে তার যে ফ্লুইড রিচ ইন প্রোটিন দ্যাট উইল লিক ইন টু দ্য অ্যাবডোমেন। তাহলে যদি আমরা অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ করি, অ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ করে তার যদি অ্যালবুমিন টেস্ট করি, তাহলে দ্যাট অ্যালবুমিন উইল বি মাচ হায়ার দ্যান আর সেরাম অ্যালবুমিন। তো এই স্যাগ সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট যদি মোর দ্যান 1.1 হয়, দ্যাট সিগনিফাইজ প্রেজেন্স অফ পোর্টাল হাইপারটেনশন। তো এইটা একটা আমাদের ফ্লো চার্ট আমরা অনেক সময় ইউজ করি। আমরা প্রথমে একটা অ্যাসাইটিস পেশেন্ট দিলাম, অ্যাসাইটিস পেশেন্ট পেয়ে আমরা যদি স্যাগটা দেখি, স্যাগ যদি মোর দ্যান 1.1 হয়, তাহলে সেই ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশন হওয়ার চান্সেস অনেক বেশি। আবার এইখানে আমরা অ্যাসাইটিক প্রোটিনটা কত আছে, লেস দ্যান 2.5 না মোর দ্যান 2.5, এই যদি হয়, তাহলে সেইখান থেকে আমরা কজেস অফ পোর্টাল হাইপারটেনশন গুলো ডিফারেন্সিয়েট করতে পারবো। এগুলো আমি আর থিওরিটিক্যাল ডিসকাশনের মধ্যে যাচ্ছি না, পরে আমি এটা পিপিটি দিয়ে দেবো, তো দেন ইউ ক্যান গো থ্রু অল দ্য থিওরিজ। কিন্তু যেটা আলটিমেটলি বলার, আমি এই বলেই শেষ করবো যে পোর্টাল হাইপারটেনশন এমন একটা জিনিস যে পোর্টাল হাইপারটেনশন খুব কমনলি অ্যাটলিস্ট পেডিয়াট্রিক্সে প্রেজেন্ট করে, বড়দেরও প্রেজেন্ট করে পোর্টাল হাইপারটেনশন। হোয়াট আর সাম অফ দ্য মোর ইম্পর্টেন্ট কজেস অফ পোর্টাল হাইপারটেনশন ইন অ্যাডাল্টস, যেগুলো নিয়ে প্রেজেন্ট করে পেশেন্ট? সিরোসিস অফ লিভার, তো আমাদের দেশে অ্যালকোহলিক লিভার সিরোসিস, তারপরে পোর্টাল হাইপারটেনশন, এটা খুবই কমন প্রেজেন্টেশন এবং মেডিসিন ওয়ার্ডে অনেক সময় পাওয়া যায়। বাচ্চাদের মধ্যেও পোর্টাল হাইপারটেনশন পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের লিভার কজের জন্য পোর্টাল হাইপারটেনশন পাওয়ার চান্সেসটা বড়দের তুলনায় কম, যদিও হয় কিন্তু কম। বাচ্চাদের আমরা জেনারেলি যেটা পাই এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন। এক্সট্রা হেপাটিক পোর্টাল হাইপারটেনশন, সেইখানে আমরা কি পাবো, সেখানে ইউজুয়ালি লিভার এনলার্জ থাকবে না, জাস্ট স্প্লিনটাই এনলার্জ থাকবে, তার লিভার ফাংশন ইউজুয়ালি নর্মাল থাকবে, এবং ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন থাকবে। যদি ভ্যারিসিয়াল ব্লিডিং নাও থাকে, তাহলেও এরকম ড্রামাটিক হয় যে অ্যাবডোমেনের মধ্যে প্রচুর ভেন্স প্রমিনেন্ট। স্পাইডার নিভাই কাকে বলে, জেনারেল এক্সামিনেশনে পড়ানো যে স্পাইডার নিভাই, তো কিছু ভেন্স, যে ভেন্সগুলো দেখে মনে হয় মাকড়সার জালের মতো চারিদিকে ছড়িয়ে গেছে, হ্যাঁ, তো সেইগুলো হচ্ছে ওয়ান অফ দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ পোর্টাল হাইপারটেনশন। পেটের মধ্যে থাকতে পারে স্পাইডার নিভাই, অ্যালকোহলিক লিভার সিরোসিসে টিপিক্যালি দেখলে পাওয়া যায় স্পাইডার নিভাই। আর পোর্টাল হাইপারটেনশন থেকে আমাদের কি কি জানতে হবে, যে বেসিক কজেস অফ পোর্টাল হাইপারটেনশন, এক্সট্রা হেপাটিক না হেপাটিক। এক্সট্রা হেপাটিক যদি হয় সেটা প্রি হেপাটিক হতে পারে, সেটা পোস্ট হেপাটিক হতে পারে। আবার পোর্টাল হাইপারটেনশন প্রেজেন্ট করতে পারে সেটা অ্যাকিউট জিআই ব্লিডিং নিয়ে, এবং অ্যাকিউট জিআই ব্লিডিং হলে তার কিভাবে ম্যানেজমেন্ট, সেটার একটা ওভারভিউ আমাদের জানতে হবে। এগুলো বেসিক্যালি থিওরিটিক্যাল ডিসকাশন, আর কিন্তু এগুলো পরীক্ষায় আসে, তাই জন্য ইম্পর্টেন্ট। কিন্তু কজেস অফ পোর্টাল হাইপারটেনশন এইগুলো থিওরিতে আসবে। আর পোর্টাল হাইপারটেনশনের পেশেন্ট যদি আমাদের ওয়ার্ডে ভর্তি থাকে, তাহলে অতি অবশ্যই লং কেস স্পট কেস হিসেবে দেওয়া হবে। স্পাইডার নিভাই পেশেন্ট এরকম পেলে তো সেগুলো শর্ট কেস বা স্পট কেস হিসেবেও দেওয়া হয়।